তোমাদের মধ্যে অনেকেই বোধহয় এতক্ষণে দাদাগিরির যে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এপিসোডটা ছিল সেটা দেখে ফেলেছো। আর যারা যারা দেখেছো তাদের অনেকেই হয়তো ভাবছো যে ইস, লাস্ট প্রশ্নটায় চ্যালেঞ্জটা বোধহয় নাই করতে পারতাম, তাহলে হয়তো 1 পয়েন্টের জন্য সেকেন্ড না হয়ে চ্যাম্পিয়ন হয়ে যেতাম। জানি অনেকের খারাপ লাগছে, তবে তোমাদের সমস্ত খারাপ লাগা ভালো লাগার সব কিছুর উত্তর দেবো আজকের এই ভিডিওতে। আমার দাদাগিরির সমস্ত অভিজ্ঞতা তুলে ধরবো আজকের এই ভিডিওতে। যদিও এই ভিডিও বানানোর কারণ একটু আলাদা। দাদাগিরি যার জন্য, অর্থাৎ দাদা সৌরভ গাঙ্গুলি, তার জন্য এই ভিডিও বেসিক্যালি। অ্যাকচুয়ালি আমি যখন সেকেন্ড হয়েছিলাম, আমরা যখন সেকেন্ড হয়েছিলাম, ওই মুহূর্তটায় আমি খুব ভেঙে পড়েছিলাম, অসম্ভব ভেঙে পড়েছিলাম। কিন্তু আমার সৌভাগ্য, ওই সময় সৌরভ গাঙ্গুলি আসে আমার কাছে, আমার কাঁধে হাত দিয়ে বেশ কিছু কথা বলে আমাকে। সেই কথাগুলো, যেগুলো সেদিন দাদা আমাকে বলেছিল, আমি যতদিন বেঁচে থাকবো ওই প্রত্যেকটা কথা আমার সঙ্গে থাকবে, আমার চলার পথে থাকবে। এবং আমার মনে হয় ওই কথাগুলো প্রত্যেকের জানার দরকার, কারণ আমার মনে হয় প্রত্যেকের জীবনেই এমন দিন আসবে বা আসে যেগুলো তারা এক্সপেক্ট করে না। তবুও আবার উঠে দাঁড়াতে হয়, ঘুরে দাঁড়াতে হয়, আবার সামনের দিকে তাকাতে হয়, আবার নতুন করে স্বপ্ন দেখতে হয়। এবং সেই প্রত্যেকটা মানুষের জন্য, যারা স্বপ্ন দেখতে ভালোবাসে, সামনে এগোতে চায়, তাদের জন্য এই কথাগুলো কোথাও না কোথাও ম্যাজিকের মতো কাজ করবে। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই, যারা নিট অ্যাসপিরেন্ট ডাক্তার হতে চায়, তারা যদি আমার কাছে পড়তে চায় বা আমাদের কাছে পড়তে চায়, তাহলে ডেসক্রিপশন বক্সে নম্বর রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। আপাতত নিট 2022 আর 23 এই দুটো ব্যাচের জন্যই পড়ানো হয়। আর বাকি যে কোনো নিট অ্যাসপিরেন্ট, যে কোনো ক্লাসের যারা ডাক্তার হতে চাও, তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, সেটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর বেশি কথা না বাড়িয়ে এবার আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের দাদাগিরির অভিজ্ঞতা। তো আমি তখন বোধহয় ক্লাস 8 কি 9 যখন দাদাগিরি শুরু হয়, এবং শুরু থেকেই আমার দাদাগিরিতে যাওয়ার অসম্ভব ইচ্ছা। তার একটাই কারণ, দাদা। কারণ আমরা যে সময় বড় হয়েছি, আমাদের সেই ছোটোবেলাটা, স্কুলে যাওয়ার যে সময়টা, ওই সময় আবেগ বলতে একটাই জিনিস, সেটা ক্রিকেট। এবং ক্রিকেটে আবেগ হওয়ার প্রধান কারণ একটাই, কারণ নীল জার্সি পরে বা সাদা জার্সি পরে যে ভদ্রলোক টস করতে যেত, সে একজন বাঙালি। যে অস্ট্রেলিয়ার প্লেয়ারদের চোখে চোখ রেখে উত্তর দিত, যে অস্ট্রেলিয়ায় বিদেশে গিয়ে ফার্স্ট টেস্টে সেঞ্চুরি করে হাতের এই মুষ্টিটা শূন্যে ঝাঁকাতো, যে পাকিস্তানে গিয়ে সিরিজ জিতে ফেরত এসেছিল, সেই লোকটাও একটা বাঙালি, তার নাম সৌরভ গাঙ্গুলি। তাই সৌরভ গাঙ্গুলি একমাত্র কারণ যার জন্য আমি বরাবর দাদাগিরিতে যেতে চাইতাম, কারণ ওই লোকটাকে বরাবর টিভিতেই শুধু দেখেছি, তার অ্যাগ্রেসিভনেস দেখেছি, তাকে ভালোবেসেছি, কিন্তু সামনে থেকে দেখার সুযোগ বোধহয় একমাত্র দাদাগিরি। কিন্তু কখনোই যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, কারণ বাকিদের থেকে যখন শুনতাম যে এটা খুব কঠিন প্রসিডিওর, প্রচুর রাউন্ড অফ অডিশন হয়, অনেক কিছু হয়, মনে হতো আমার দ্বারা আর বোধহয় হবে না। জানি না, ভাগ্য হয়তো হঠাৎ করে সদয় হলো। কিছুদিন আগের কথা, ফাল্গুনির কাছে জি বাংলার তরফ থেকে ফোন আসে এবং ওনারা বলেন যে ভ্যালেন্টাইন্স ডের জন্য একটা স্পেশাল এপিসোড হচ্ছে, যেখানে কাপেল হিসাবে ওনারা আমাদেরকে দেখতে চান। তারপরে ওনারা দেখা করতে চান, আমরা দুজনে যাই, অনেক কথা হয় জি বাংলার পুরো টিমের সঙ্গে। অনেকেই রয়েছেন, কবিতা দি, অনির্বাণ দা, দীপান্বিতা দি, অনেকেই রয়েছেন, প্রত্যেকের সাথে কথা হয়, অনেক কথা হয়। এবং তারপরে ফাইনালি ডিসাইড হয় যে 28শে জানুয়ারি শ্যুট হবে এবং আমরা থাকবো অ্যাজ ওয়ান অফ দ্য পার্টিসিপেন্ট। 6টা টিমের মধ্যে একটা টিম আমরা হব। তো আগের দিন রাতে ঘুম হয়নি, মানে 28 তারিখ শ্যুটের আগের দিন রাতে ঘুম হয়নি। তার একটাই কারণ ছিল, কখন যাব, কখন সৌরভ গাঙ্গুলিকে দেখব। শুধু ওই একটা জিনিসই মাথার মধ্যে ঘুরছিল। 12:30টার মধ্যে চলে গেছিলাম, গিয়ে লাঞ্চ করলাম, লাঞ্চ করার পরে মেকআপ হলো। এবং জি বাংলার টিম অসম্ভব পারফেকশনিস্ট, মানে আমরা সমস্ত জামাকাপড় আয়রন করে নিয়ে গেছিলাম, কিন্তু ওখানে আবার আয়রন করার জন্য একজন ভদ্রলোক রয়েছে, তারা প্রত্যেকটা জামাকাপড়কে আবার নতুন করে আয়রন করেন, প্রত্যেকটা আলাদা আলাদা কালার কম্বিনেশন, কালার সেট, কোনটা ক্যামেরায় ভালো থাকবে, এবং অসম্ভব অর্গানাইজড একটা টিম। খুবই, মানে হ্যাটস অফ টু জি বাংলা টিম, দাদাগিরির টিম। এবং তারপরে ফাইনালি আমরা শুটিং ফ্লোরে পৌঁছোই। তার আগে আমাদের ছোট্ট করে একটা গ্রুমিং হয়, কারণ আমার আর ফাল্গুনির একটা পারফরমেন্স ছিল, যেখানে আমি আবৃত্তি করব, ফাল্গুনি নাচ করবে। সেটা বোধহয় তোমরা অনেকেই দেখেছো। তো সেটার একটা ছোটো করে রিহার্সাল হয়, কোন সময় ওটা হবে সেটা একবার বলা হয়। এবং এই সব হওয়ার পরে আমরা ফাইনালি শুটিং ফ্লোরে যাই।
এবং অপেক্ষা করতে থাকি সেই মুহূর্তের কখন দাদা ঢুকবে। এবং তারপরে সেই সময় চলে আসে, দাদা ঢোকে এবং সত্যি কথা প্রথমবার দেখছি দাদাকে এত কাছ থেকে। এবং সত্যি মনে হচ্ছিল কেন এই 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 ভদ্রলোকটা এত সাকসেসফুল, কারণ তার সেই চলাফেরার মধ্যেই, সেই ল্যাঙ্গুয়েজে বা সেই বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেই প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে ফুটে বেরোচ্ছে তার সেই ব্যক্তিত্ব, মানে উড়ে যাওয়ার মতো, জাস্ট উড়ে যাওয়ার মতো। তো এরপরে কুইজ শুরু হলো, দাদাগিরি শুরু হলো। আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, নার্ভাস ছিলাম যে কী হবে না হবে, এইসব অনেক কিছু ভাবছিলাম। কারণ দুটো জিনিস শুধু পড়ে গেছিলাম, সত্যি কথা বলতে কি আমার মনে হচ্ছিল দুটো জায়গা থেকে প্রশ্ন হতে পারে। একটা হচ্ছে মুন্না ভাই বিবিএস থেকে প্রশ্ন হতে পারে, যেহেতু আমরা দুজনেই ডাক্তার। আর দ্বিতীয় আর একটা প্রশ্ন হতে পারে সপ্তপদী থেকে, কারণ ওখানে উত্তম আর সুচিত্রা দুজনেই ডাক্তার ছিল। তোমরা নিশ্চয়ই দেখেছো যে একটা কমন এসে গেছিলো, সপ্তপদী থেকে আমাদেরকে একটা প্রশ্ন করা হয়েছিল। তবুও শেষ মুহূর্তে একটু গুলিয়ে যায়, কারণ ডাক্তার নিয়ে দুটো গল্প ছিল, একটা সপ্তপদী, একটা অগ্নিশ্বর, একটা বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুলের লেখা, আর একটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি দুটোই জানতাম, একটু গুলিয়ে যাচ্ছিল, কিন্তু লাস্টে মাথা ঠান্ডা রেখে আমরা ঠিক উত্তর দিই। এরপরে গুগলি আসে, গুগলিতেও আমরা ঠিক উত্তর দিই। আমরা ঠিকঠাকই সব খেলছিলাম, তবে পয়েন্ট আমাদের খুব একটা বাড়ছিল না, কারণ খুব একটা লাখ ক্লিক করছিল না, বোনাস আসছিল না, যাই হোক না কেন আমাদের স্কোর কিছুতেই বাড়ছিল না। এরকমভাবে 5টা রাউন্ড হয়ে যায়, লাস্ট রাউন্ডে চলে আসি এবং আমাদের স্কোর 6 জনের মধ্যে আমরা 5 নম্বরে ছিলাম। এবং এরপরে লাস্ট রাউন্ড আসে, যখন আমি ফাল্গুনিকে বললাম যে এবার দেখাচ্ছি খেলা কাকে বলে, প্রত্যেকটাতে চ্যালেঞ্জ করব। এবং যেরকম ভাবা সেরকমই করি আমি কাজ। প্রথম প্রশ্ন জানা ছিল আর্চিস গ্যালারি পরশ পাথর, হিট করি, ঠিক হয়। দ্বিতীয় প্রশ্ন শকুন্তলা, আমার ফাল্গুনির দুজনেরই হাফ হাফ শিওর ছিলাম, সেটাও ঠিক হয়। 3 নম্বর মৌনী রায়, আমি জানতাম না, ফাল্গুনি জানতো কোচবিহার, সেটাও ঠিক হয়। তো 3টে ঠিক হয়ে দেওয়ার পরে আমরা ফার্স্ট পজিশনে চলে যাই এবং সেকেন্ডের সঙ্গে প্রবাবলি আমাদের ডিফারেন্স থাকে 23 নম্বরের। তো শেষ প্রশ্ন যদি আমরা বাজার হিট করি আমরা তো জিতবই, কিন্তু আমরা যদি ভুল করি -24 হবে, আমরা হেরে যাব। আর যদি অপোনেন্ট যারা আমাদের থেকে 23 পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা যদি বাজার হিট করে এবং ঠিক বলে, তাহলে তারা জিতে যাবে। এবং এই সময় সেফ খেলা যায়, সেফ, যেখানে মনে হতে পারে ঠিক আছে আর একজন যদি ভুল দেয় আমরা জিতে যাব। কিন্তু আমি এরকম ছেলে নই, হার জিতটাকে আমি আমার হাতে রাখতেই পছন্দ করি। কারণ আমি মনে করি যে নিজের লড়ে যদি হারি তার কষ্ট অনেক কম আর একজনের কাছে হেরে যাওয়ার থেকে। তো যেরকম ভাবি সেরকমই কাজ করলাম, বাজার হিট করলাম, উত্তরটা ভুল হলো, -24 হলো। এবং ওই মুহূর্তে খুব খারাপ লাগলো, তার অনেকগুলো কারণ অনেকগুলো পসিবিলিটি ছিল আমাদের জেতা এবং হারার মাঝে। আমরা সব থেকে খারাপ পসিবিলিটির মধ্যে দিয়ে আমরা হেরে গেলাম, কারণ আমাদের আগে যাদের প্রশ্ন ছিল তারা যদি 24 পয়েন্টে খেলতেন আমরা জিতে যাই, শেষ যারা খেললেন তারা যদি 12 পয়েন্টে খেলতেন আমরা জিতে যাই, আমরা যদি আগে কোথাও 1-2 পয়েন্ট বেশি করতাম আমরা জিতে যাই। কিন্তু সমস্ত কিছু আমাদের এগেনস্টে গেছিলো এবং আমরা হেরে গেছিলাম। হেরে যাওয়া বলা ভুল, আমরা সেকেন্ড হয়েছিলাম। খুব খারাপ লাগছিল ওই মুহূর্তে, খুব খারাপ লাগছিল। তখন দাদা প্রত্যেককেই হ্যাম্পার দিতে আসছে এবং এসে দাদা আমার মুখ দেখেই বলে যে খুব ভালো খেলেছো, খুব ভালো খেলেছো, এতটা ভেঙে পড়ো না, এতটা ভেঙে পড়ো না, এটা বলে তারপরে চলে যায়। এরপরে প্রাইজ নিতে ডাকে এবং তখন দাদা আমার কাঁধে হাত দিচ্ছিলো, সেটা বোধহয় দেখিয়েছে, সেটা ছবিও আছে আমার কাছে বোধহয়। দাদা কাঁধে হাত দেয় এবং আমাকে তারপরে একটু সাইডে নিয়ে গিয়ে বেশ কিছু কথা বলে, যেগুলো আমার জীবনের অ্যাসেট হয়ে থাকবে। দাদা আমাকে বলে যে এটা তো একটা খেলা, খেলতে এসছো তুমি, আর আমি নিজেও একজন স্পোর্টসম্যান। 99 রানে ব্যাট করেছি, বহুবার এরম হয়েছে, 99-এ ব্যাট করছি। আমার মনে হলো যে শর্ট রান নেবো না, রিস্ক নেবো না, একদম একটা 6 মারবো, ডাইরেক্ট 100 করবো, কোনো চাপ নেবো না। স্টেপ আউট করেছি, 6 মারতে গেছি, স্ট্যাম্প আউট হয়ে গেছি, স্টেপ আউট করেছি, 6 মারতে গেছি, 99 ক্যাচ আউট হয়ে গেছি। বহুবার এরকম হয়েছে। ইটস আ ওয়ান বল গেম এবং কিছু করার থাকে না। কিন্তু তার মানে এই নয় যে আমি কোনোদিন 100 করিনি। সেই দিনটা হয়তো আমার ছিল না, কিন্তু সেই দিন আমি 99 রান করেছিলাম। 100টা হয়তো আমার সেদিনে ভগবান চায়নি যে সেদিন আমি 100 করি, ওটা হয়তো ভবিষ্যতের জন্য তোলা ছিল। আমি যখন আমার ওয়ানডে ইন্টারন্যাশনাল ডেবিউ হলো আমি 10 রানও করতে পারিনি, আমি টিম থেকে বাদ পড়ে গেছিলাম
এবং তারপরে 3-4 বছর পরে টেস্ট ম্যাচে ফেরত আসি, শুরুতেই সেঞ্চুরি করি, পরপর তারপরে ম্যান অফ দ্য ম্যাচ পাই 4টে ম্যাচে, ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হই। শিখরে যখন ছিলাম তখন সেই সময় আমি টিম থেকেই নাকি বাদ হয়ে যাই, ক্যাপ্টেন ডাইরেক্টলি টিম থেকে বাদ হয়ে যায়। তারপরে আমি ফেরত আসি, আমি আবার খেলি এবং জীবনের সেরা খেলাটা খেলি শেষ 3 বছর। এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা, শেষ কথা অর্কদীপ তোমায় যেটা বলি, সেটা হচ্ছে যে তুমি আজকে সেকেন্ড হয়েছো বলে তোমার খুব কষ্ট হচ্ছে। যে কুইজটা কন্ডাক্ট করেছে, যে কুইজটা কন্ডাক্ট করছে, সে 2003 সালের ওয়ার্ল্ড কাপ ফাইনালটা হেরে গেছিল। টসের ভুল ডিসিশন হোক, বোলাররা সেদিন লাইন লেংথে বল করছিল, যাই হোক না কেন, পুরো টুর্নামেন্ট ভালো খেলে একটা ম্যাচ হেরে গেছিলাম, সেটা ফাইনাল। সেহবাগ, সচিন, যুবরাজ এরা প্রত্যেকে পরে একটা করে ওয়ার্ল্ড কাপ জিতেছে, কেউ কেউ তো 2টো ওয়ার্ল্ড কাপ জিতেছে, T20 আবার 2011। কিন্তু সৌরভ গাঙ্গুলির ভাঁড়ারটা এখনও শূন্য, আর কোনোদিন ওটা ভরবেও না। সবাই জানবে সৌরভ গাঙ্গুলি রানার্স আপই হয়েছিল, সারা জীবনের আফসোস আমার। কিন্তু তারপরে এই নয় যে আমি থেমে গেছি, আমি ভেঙে পড়েছি, তারপরে আমি উঠে দাঁড়িয়েছি, আমার বাকি যা যা করার কাজ আছে সেগুলোকে আমি করেছি। ইডেনে সেঞ্চুরি করেছি, টেস্টে ডাবল সেঞ্চুরি করেছি, টিমকে প্রচুর ম্যাচ জিতিয়েছি, পাকিস্তানে গিয়ে সিরিজ জিতেছি, অস্ট্রেলিয়া ড্র করেছি, যা যা করার সব কিছু করেছি। সেগুলো কিন্তু কম নয়, একদিনে সব কিছু হয় না। তাই ভেঙে পড়ো না, সামনের দিন অনেক ভালো হবে। ম্যাজিকের মতো কাজ করে এই কথাগুলো, এবং আমি সেখান থেকে ফিরে আসি, আমি একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম অ্যাকচুয়ালি, এবং সত্যিই ভাবছিলাম যে আমরা অনেক কিছু পেয়েছি। আমি ছোটো থেকে আবৃত্তি করি, ফাল্গুনি নাচ করে, জি বাংলার মতো এত বড় মঞ্চে নিজের আবৃত্তি করতে পেরেছি, ও নাচ করতে পেরেছি, এর থেকে বড় পাওয়া বোধহয় আর কিছু হতে পারে না। এবং দুজনের একসাথে পারফরমেন্স, এটা প্রথমবার আমাদের, এবং সেটাও এরকম একটা বড় মঞ্চ, এগুলোই অনেক বড় পাওয়া। তাই সামনের দিকের আবার তাকানো, এবং দাদার কথাগুলো আমার সারা জীবন এখানে থাকবে, কারণ আমাকে অবাক করে দিয়েছিল যে একজন মানুষ আমাকে এই সমস্ত কথাগুলো বলছে জাস্ট আমাকে মোটিভেট করার জন্য। মানে কোথাও সেদিন দাদার মধ্যে ওই ক্যাপ্টেন ব্যাপারটা দেখতে পাচ্ছিলেন, যে তার টিমের কেউ একটা হেরে যাচ্ছে এবং তাকে দাদা চার্জ রাখবে, এবং সেদিন আমি বুঝে গেছিলাম যে দাদা অ্যাকচুয়ালি কত ভালো লিডার। তো যাই হোক, আমার মনে হলো যে এই কথাগুলো বোধহয় তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করা প্রয়োজন, তাই শেয়ার করলাম। দাদাগিরি আমার কাছে একটা অন্যতম সেরা এক্সপিরিয়েন্স আমার জীবনের অনেক দিনের স্বপ্ন সেটা পূরণ হয়েছে। আমি ফাল্গুনি একসাথে গেছি, আমাদের গল্প বলতে পেরেছি, আমাদের একসাথে পারফরমেন্স হয়েছে। হ্যাঁ, জিততে বোধহয় পারিনি, ফার্স্ট হতে পারিনি, তবে সামনের দিনে যদি আবার কোনো দিন দাদাগিরি যাই, এর পরের বারও স্টেপ আউট করে খেলবো, বাপি বাড়ি যা বলবো, হতে পারে লাইনে ক্যাচ হয়ে যেতে পারি, তবে চেষ্টা করব পরের বার যেন বলটা মাঠের বাইরেই পড়ে। আজকের ভিডিও এই অবধি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আমার ইনস্টাগ্রাম, ফেসবুকের সঙ্গে যদি কানেক্টেড থাকতে চাও তাহলে সেই লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে থাকবে। আর দেখা হবে আবার সামনে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো ভ্লগে তোমাদের সঙ্গে। ততদিন অবধি খুব ভালো থেকো আর ভালো রেখো।